হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন, এবং আশা করছি যে আমার কথা আপনারা প্রপারলি শুনতে পারছেন এবং স্ক্রিন আপনারা প্রপারলি দেখতে পাচ্ছেন। প্রত্যেকে একটু জানাবেন যে আমার অডিও ভিডিও সব ক্লিয়ার রয়েছে কিনা, একদম পারফেক্ট রয়েছে কিনা। চলুন, সানিয়া ম্যাডাম বলছেন গুড ইভিনিং স্যার, অল ক্লিয়ার, একদম সব কিছু পারফেক্ট রয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না, একদম অল ক্লিয়ার স্যার। জিনিয়া ম্যাডাম বলছেন, গঙ্গাধর স্যার, মাম্পি ম্যাডাম, ঠিক আছে, ঝড়ের গতিতে কমেন্ট এগোচ্ছে আর কি, সব কমেন্ট পড়া যাচ্ছে না আর কি। স্যার আমার মাইক অন করা যাচ্ছে না, হ্যাঁ আমাদের একটু সমস্যা হয়েছে মাইকটাকে অন করা নিয়ে, তো আজকে আপনাদের শুধু কমেন্টই করতে হবে। তাহলে অসুবিধাগুলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ক্লিয়ার? মানে আজকে সারাদিনই আর কি নেটওয়ার্কের ভীষণ সমস্যা। চলুন, তো আজকের ক্লাসে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব, আজকের ক্লাসে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএলএসটি 2025 ভূগোল প্রশ্ন আলোচনা। আপনারা জানেন গত 2 দিন আগে আপনাদের এসএলএসটি এক্সাম হয়েছে আর কি, অনেকে আপনারা এসএলএসটি এক্সাম দিয়েছেন, তো সেখানে ভূগোল থেকে টোটাল 60টা প্রশ্ন এসেছিল, তো সেই 60টা প্রশ্ন হবে আজকের আলোচনা। ক্লিয়ার? তো চলুন সেই 60টা প্রশ্ন কি রয়েছে, কেমন কি প্রশ্ন রয়েছে না রয়েছে একটু আমরা দেখে নিই আর কি। প্রশ্ন আলোচনা করার পর প্রত্যেকে আপনারা আপনাদের ফিডব্যাক জানাবেন যে কেমন ছিল প্রশ্ন, সহজ, কঠিন, মডারেট ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? চলুন, আর সত্যি কথা বলতে আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে কম্পিটিটিভের সিলেবাস আর হচ্ছে এসএলএসটির সিলেবাস আপনারা জানেন আর কি। কম্পিটিটিভের সিলেবাস যদি দেখি আর কি, মানে টোটাল ভূগোলের যদি এসএলএসটির সিলেবাস যদি দেখি, ভূগোলের টোটাল এসএলএসটি সিলেবাস যদি দেখি তাহলে টোটাল হচ্ছে এতটা আর কি। টোটাল আমি যদি বলি এতটা, তার মধ্যে কম্পিটিটিভের ভূগোলের সিলেবাস হচ্ছে জাস্ট এইটুকু হচ্ছে কম্পিটিটিভের ভূগোলের সিলেবাস। কেননা যে সমস্ত শিক্ষার্থী কম্পিটিটিভ এক্সাম দিয়ে থাকে, তো আপনারা জানেন তাদেরকে ম্যাথ পড়তে হয়, রিজনিং পড়তে হয়, ইংলিশ পড়তে হয়, আর জিকে জিএসের মধ্যে আরও 10টা সাবজেক্ট পড়তে হয়। তার মানে জিওগ্রাফিতে নিশ্চয়ই একদম যা আছে গুছিয়ে সব কিছু পড়তে হবে না, একটা নির্দিষ্ট একটা জায়গায় পড়তে হবে। আর যারা এসএলএসটি পরীক্ষা দেবে, মানে তারা কি, তারা হচ্ছে পার্মানেন্টলি সেই বিষয়টিকেই পড়বে, মানে সেই বিষয়টির ওপরই পরীক্ষা দেবে, মানে তাদের যে সিলেবাস অনেকটা হিউজ হয়ে থাকে, প্রচুর বেশি হয়ে থাকে, তো এতটা হয়ে থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে তুলনামূলক প্রশ্ন আপনাদের সহজ হয়েছে, কেননা আপনাদের যে আপার প্রাইমারিতে জিওগ্রাফি সেটা আমি করিয়েছিলাম এবং কম্পিটিটিভের মতো করেই পড়িয়েছিলাম, এবং সেখানেও যেটা দেখা গেছে আর কি, মোটামুটি 35টা প্রশ্ন আর কি মানে আমি করিয়েছি আর কি আপনাদের ইভিএস এবং আপার প্রাইমারিতে। আর বাকি 15টা প্রশ্ন তো দেখেই করা যেত, বাকি 10টা প্রশ্ন ঠিকই ছিল, জটিল ছিল। তো আশা করছি আপনারা যারা ভূগোল পড়েছেন, ভূগোলের মোটামুটি প্রায় 40টা প্লাস ক্লাস আমার রেকর্ডেড রয়েছে, তো আপনারা যারা করেছেন আপকামিং আপার প্রাইমারি এক্সামে আপনাদের বিন্দুমাত্র অসুবিধা হবে না, এটুকু ইনসিওর আমি করছি আর কি। চলুন, তো এখানে দেখুন প্রচুর ফর্দ তো লাগানোই আছে, ফর্দ আমি এগুলো আর বলছি না, আপনারা এগুলো একটু চুপচাপ একটু দেখে নেবেন। চলুন প্রথম প্রশ্নে আমরা যাবো আর কি। প্রথম প্রশ্ন এখানে কি বলছে যে নিম্নলিখিত আকরিকগুলির মধ্যে লোহের সর্বাধিক শতাংশ কোনটিতে বেশি থাকে, এবং এটা নিয়ে আপনাদের একটি মক টেস্টও নেওয়া হয়েছিল, আপনারা মক টেস্টও দিয়েছেন, এর আনসার কি আপনারা মিলিয়ে নেবেন আজকে, যে কার কত স্কোর হলো না হলো। চলুন প্রত্যেকে আনসার করুন যে নিম্নলিখিত আকরিকের মধ্যে লোহের সর্বাধিক শতাংশ কোনটিতে থাকে। চলুন, ক্লাস রেকর্ডিং হচ্ছে নাকি? হ্যাঁ, ক্লাস তো রেকর্ডিং তো করতেই হবে, কেননা পরবর্তীতে তো আপনারা তো এগুলো দেখবেন। এখন আপনারা জয়েন রয়েছেন 56 জন, আর আপার প্রাইমারি ব্যাচে আমাদের স্টুডেন্ট রয়েছে 180, মানে 180 জন, তাহলে বাকিরা, তাই না, বাকিরা তো রেকর্ডিংই দেখে আর কি, রেকর্ডিং ম্যাক্সিমাম জনই দেখে। চলুন, টোটাল 60টা প্রশ্ন রয়েছে, আমি প্রত্যেকটা প্রশ্নের ডিটেল এক্সপ্লেনেশানে যাব না, আমি উত্তরগুলো বলবো, যে জায়গায় এক্সপ্লেনেশান প্রয়োজন সেটা আমি এক্সপ্লেনেশান করিয়ে দেবো, আর কিছু কিছু টপিক রয়েছে আর কি, দু একটা টপিক, সেগুলো আমি আবার পুনরায় আপনাদের করানোর চেষ্টা করব এরপরে। মানে ভূগোলের ম্যাক্সিমাম আপনাদের অলমোস্ট সিলেবাস শেষ আর কি জিওগ্রাফিতে। তো এটার আনসার আপনারা কী করবেন, অপশান নাম্বার সি, সেটা হচ্ছে ম্যাগনেটাইট, এবং ম্যাগনেটাইটেই সবচেয়ে বেশি যে লোহার পরিমাণে সেটা বেশি থাকে, এবং এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি ব্ল্যাক ওর, BLSCK, ব্ল্যাক ওর আমরা বলছি, ঠিক আছে। এবং বাকিগুলোও আমি বলে দিয়েছি, এগুলো আপনারা একটু থিওরি ক্লাস দেখবেন।
নেক্সট প্রশ্নে যাব যে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, চাপ কমে যায়, গভীরতার সাথে তাপমাত্রার দ্রুত পরিবর্তন হয়। আর ডিতে বলছে যে সূর্যালোকের পরিমাণ বৃদ্ধি পায়। তাহলে অপশন নাম্বার 2 এর সঠিক আনসার আপনারা করবেন যে থার্মোক্লাইন হলো এমন একটি স্তর যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, চাপ কমে যায়, গভীরতার সাথে তাপমাত্রার দ্রুত পরিবর্তন হয়, সূর্যালোকের পরিমাণ বৃদ্ধি পায়। বাংলা এবং ইংরেজি উভয় ল্যাঙ্গুয়েজে আপনাদের প্রশ্ন রয়েছে, আপনারা যেটাতে কমফোর্টেবল সেটাতে আপনারা আনসার করবেন, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? চলুন, তো প্রত্যেকে যেটা আনসার করছেন সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি করছেন আপনারা আনসার, যে গভীরতার সাথে তাপমাত্রার দ্রুত পরিবর্তন হয়। এই থার্মোক্লাইন আপনাদের যে জিওগ্রাফির যে সিলেবাস সেখানে থার্মোক্লাইন তো রয়েছে, একটা চ্যাপ্টারই রয়েছে সেখানে থার্মোক্লাইন জিনিসটা কি? থার্মোক্লাইন জিনিসটা হচ্ছে, মনে করুন এটা হচ্ছে আমাদের, এটা মনে করুন আমাদের সমুদ্র ভাগ, মানে এটা হচ্ছে আমাদের সমুদ্রের জল। এগুলো কি? এগুলো হচ্ছে সমুদ্রের জল। তাহলে এখানে এবার যদি আমাদের সূর্য মামা, নট মামি, এটা হচ্ছে সূর্য মামা, ঠিক আছে, চাঁদ হচ্ছে মামি, ওটা হচ্ছে ফিমেনাইন জেন্ডার, ওটা খেয়াল রাখবেন, ইংলিশে আছে, জিওগ্রাফিতে আসবে না। তো যখন আমাদের সূর্য মামা এখানে যখন কিরণ দিচ্ছে, মানে সমুদ্রের জলে যখন কিরণ দেয়, তখন কি হয়? তখন এই জলটা মানে ভীষণ উত্তপ্ত হয় আর কি, বা উপরের যে জলটা, মানে সমুদ্রের উপরের যে জলটা, সেটা ভীষণ উত্তপ্ত হয়। মোটামুটি ধরে নিন এখানে আমাদের যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে, একটা জায়গায় গিয়ে মনে করুন ঠিক এই স্তরে গিয়ে কি হয়, এই স্তরে গিয়ে তাপমাত্রাটা 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়, 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। মানে যত গভীরে যাবে তত কী হবে, তাপমাত্রা কমতে থাকে। তো এই যে মাঝের যে স্তরটা, এই যে স্তরটা যেখানে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 3 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল, এই স্তরটাকে আমরা বলছি থার্মোক্লাইন। যেখানে গভীরতার সঙ্গে সঙ্গে কী হবে, গভীরতার সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পাবে না বাড়বে, সেটা উষ্ণতা হবে হ্রাস পাবে। তাহলে আনসার করবেন এখানে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে গভীরতার সাথে সাথে তাপমাত্রা দ্রুত পরিবর্তন হয়। ক্লিয়ার? হুম, গেইনটা একই রাখবেন, হ্যাঁ একদম কমে যাবে। 3 নম্বর প্রশ্ন বলছে যে স্বল্প লবণাক্ততা সাধারণত দেখা যায়। তাহলে স্বল্প লবণাক্ততা মানে লো সলিনিটি আমরা কোথায় দেখতে পাবো? 1 নম্বরে বলছে যে উষ্ণমণ্ডলীয় অঞ্চল, বিতে বলছে আবদ্ধ সাগরে, সিতে বলছে নদীর মোহনায়, আর ডিতে বলছে প্রবাল প্রাচীরে। তাহলে আমরা স্বল্প লবণাক্ততা কোথায় দেখতে পাবো? অপশন নাম্বার সি এবং বি আপনারা বলছেন আবদ্ধ সাগর, আর বলছেন অপশন নাম্বার সি নদীর মোহনা। চলুন আনসার কি করছেন? অপশন নাম্বার সি ম্যাক্সিমাম জনের আনসার আসছে। চলুন স্যার অপশন নাম্বার সি, কেউ অপশন নাম্বার বি বলছেন। চলুন তাহলে বিষয়টিকে আমরা দেখি যে এই 4টে অঞ্চলের মধ্যে কোথায় আমরা স্বল্প লবণাক্ততা দেখতে পাবো, কোথায় আমরা স্বল্প লবণাক্ততা দেখতে পাবো। অপশন নাম্বার এতে বলছে যে উষ্ণমণ্ডলীয় অঞ্চল। উষ্ণমণ্ডলীয় অঞ্চল মানে হচ্ছে যে এই যে অঞ্চলটা নিরক্ষরেখার আশেপাশের এই যে অঞ্চলটা, এই অঞ্চলটা হচ্ছে উষ্ণমণ্ডলীয় অঞ্চল। আর এই যে উষ্ণমণ্ডলীয় অঞ্চলে বলছে যে স্বল্প লবণাক্ততা দেখা যায়। তাহলে এর স্বল্প লবণাক্ততা কি এখানে দেখা যায়? মানে এখানে যে সমস্ত খাল বিল নদী নালা পুকুর যেখানে যা কিছু রয়েছে, এখানে বলছে স্বল্প লবণাক্ততা দেখা যায়। এর উত্তর হচ্ছে একদমই হ্যাঁ, অবশ্যই এখানে স্বল্প লবণাক্ততা দেখা যায়। দেখা যায় না এমনটা নয়, কেননা এখানে যদি দেখেন, এখানকার যদি রেনফল যদি দেখেন, রেনফল অবশ্যই হাই, এখানে স্বল্প লবণাক্ততা দেখা যায়, যায় না এমনটা না, যায়। অপশন নাম্বার সি কি বলছে যে আবদ্ধ সাগরে সবচেয়ে বেশি লবণাক্ততা দেখা যায়। আবদ্ধ সাগরে মানে লবণাক্ততা বেশি দেখা যায়। আবদ্ধ সাগর মানে আমাদের যত লেক রয়েছে, যেমন আমাদের ওয়ার্ল্ডের রয়েছে একটা ডেড সি মানে মৃত সাগর, যেটাকে আমরা বলছি ডেড সি বা মৃত সাগরে সর্বাধিক লবণাক্ততা আমরা দেখতে পাবো পৃথিবীর মৃত সাগরে। ক্লিয়ার? আর আবদ্ধ সাগরে আমরা ম্যাক্সিমাম সলিনিটি দেখতে পাবো। দিতে বলছে প্রবাল প্রাচীর তো হবে না, এটার আনসার করবেন অপশন নাম্বার সি, সেটা হচ্ছে নদীর মোহনাতেই আমরা স্বল্প লবণাক্ততা দেখতে পাবো। এখানেও উষ্ণমণ্ডলীয় অঞ্চলেও স্বল্প লবণাক্ততা দেখা যায়,
কিন্তু তার চেয়েও বেশি স্বল্প লবণাক্ততা দেখা দেয় এই নদীর মোহনায়। আনসার করবেন অপশন নাম্বার সি, নদীর মোহনা। মানে যে জায়গায় গিয়ে নদীটা মিশছে আর কি, মানে নদী, এখানে মনে করুন এখানে সমুদ্র রয়েছে আর কি, এটা সমুদ্র, আর এখানে নদীর যে মিষ্টি জল, সেই মিষ্টি জল আসছে আর কি। এবার আসার ফলে কি হবে, এই অঞ্চলের যে লবণাক্তটা সেটা এখানে আর থাকবে না। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার সি, নদীর মোহনা। হ্যাঁ হ্যাঁ, সাগরের সাথে মেশে। পরবর্তী প্রশ্ন বলছে নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কঠোরতার মাত্রা সর্বাধিক। দেখুন এখানে একটু একটু কনসেপচুয়াল প্রশ্ন আর কি, ঠিক আছে। প্রথমত ভূগোলের প্রশ্নগুলো দেখতে একটু সহজ মনে হলেও কয়েকটা প্রশ্ন একদমই ট্রিকি ছিল, এবং এগুলো কনসেপচুয়াল প্রশ্ন আর কি। মানে সবচেয়ে শক্ত শিলা, মানে সবচেয়ে শক্ত শিলা কোনটা, অবভিয়াসলি আগ্নেয় শিলা। এবার আগ্নেয় শিলার মধ্যে আবার গ্রানাইট ব্যাসাল্ট আছে, তাহলে অপশানে যদি গ্রানাইট ব্যাসাল্ট রাখতো তাহলে ওগুলোকে আমরা করতাম, কিন্তু ওরা রাখেনি। কি রেখেছে, অপশন নাম্বার এতে রেখেছে বেলে পাথর, মার্বেল, কোয়ার্টজাইট আর চুনা পাথর, এই চারটেকে রেখেছে। তাহলে নিম্নলিখিত শিলাগুলির মধ্যে কোনটির কঠোরতার মাত্রা সর্বাধিক, তাহলে কঠোরতার মাত্রা সর্বাধিক তাই বলছে। তাহলে আমরা একটু এলিমিনেট করে দেখি তো, এখানে আপনারা বেলে পাথর দেখছেন আর চুনা পাথর দেখছেন, এই দুটো কি গো, বেলে পাথর আর চুনা পাথর, এগুলো হচ্ছে পাললিক শিলা। আর পাললিক শিলা তৈরি হয় কিভাবে, ওই যে আগ্নেয় শিলাটা তৈরি হয়েছিল, ওই আগ্নেয় শিলাটার ওপর বিভিন্ন ধরনের যে মানে ক্ষয়কার্য আর কি, সেই ক্ষয়কার্য আসার ফলে সেটা সেই স্তরে স্তরে জমা হতে 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 তৈরি হয় হচ্ছে পাললিক শিলা। তাহলে পাললিক শিলা বেশি শক্ত হবে, নিশ্চয়ই হবে না, পাললিক শিলা তো নরমই হবে। তাহলে ডি মানে বেলে পাথর আর চুনা পাথরকে আমরা বাদ দিতে পারবো, কিন্তু এখানে মার্বেল আর কোয়ার্টজাইট এই দুটোই হচ্ছে রূপান্তরিত শিলা, তাহলে এই দুটোর মধ্যে আবার কোনটা শক্ত, তাহলে এখানে আনসার করবেন মার্বেল নয়, কোয়ার্টজাইট হচ্ছে মার্বেলের চেয়ে বেশি শক্ত শিলা, কোয়ার্টজাইট। চলুন, এখানে শিলা থেকে ক্লাস করানো আছে আপনাদের। ভূগোল থেকে প্রচুর ম্যাক্সিমাম ক্লাস আমি করিয়েছি। চলুন, এটার আনসার করবেন অপশন নাম্বার সি। 5 নম্বর প্রশ্ন বলছে সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্য ভারতের লিঙ্গানুপাতের দিক থেকে প্রথম স্থান অর্জন করেছে। তাহলে লিঙ্গানুপাতের দিক থেকে প্রথম স্থান অধিকার করেছে কোন রাজ্য, আপনাদের আমি সেন্সাস পড়িয়েছি, জনগণনা পড়িয়েছি। তো জনগণনা আপনাদের যে লেভেলের পড়ানো হয়েছে, সত্যি করে বলছি অন ডে আপনি যতগুলো কম্পিটিটিভ এক্সাম দেবেন তার একটা সিঙ্গেল প্রশ্ন সেখান থেকে বাইরে যাবেন। একটা সিঙ্গেল প্রশ্ন বাইরে যাবেন অন ডে যতগুলো কম্পিটিটিভ এক্সাম দেবেন, এত ডিটেলসে পড়ানো হয়েছে সেন্সাস। আর এসএলএসটি তো তোর এসএলএসটিতে তো ওর একটা মানে বই থাকে আর কি, সেখানে তো বাইরে প্রশ্ন আসতেই পারে, কিন্তু আমি কম্পিটিটিভের কথা বলছি। কারণ এসএলএসটিতে ওখানে পৃথিবীর যে জনগণনা আর কি সেটাও পড়তে হয়, কম্পিটিটিভে থোড়ি পড়তে হয়। তাহলে কোথায় আছে গো, সর্বশেষ জনগণনা অনুসারে কোন রাজ্যে ভারতের লিঙ্গানুপাতের দিক থেকে প্রথম স্থান, তাহলে অবশ্যই সেটা হচ্ছে কেরালা। কেরালাতে লিঙ্গানুপাত সবচেয়ে বেশি, সবচেয়ে কম যদি বলে তাহলে আনসার করবেন হচ্ছে হরিয়ানা, সবচেয়ে কম বললে আনসার হবে হচ্ছে হরিয়ানা। সব দেখবেন সব ফর্দ লেখা আছে খুব যত্ন সহকারে। 5 নম্বর প্রশ্ন বলছে যে মূল স্কেলের সর্বনিম্ন ঘর ও ভার্নিয়ার স্কেলের বিভাজক সংখ্যার অনুপাতকে কি বলা হয়। এটা হচ্ছে আপনাদের জিওগ্রাফি, যারা এসএলএসটি দিয়েছেন তারা জানেন যে মূল স্কেলের সর্বনিম্ন ঘর ও যে ভার্নিয়ার যে স্কেল রয়েছে সেই ভার্নিয়ার স্কেলের বিভাজক সংখ্যার অনুপাতকে কি বলা হচ্ছে। মূল স্কেল মান, ভার্নিয়ার স্কেল মান, ভার্নিয়ার ধ্রুবক নাকি মূল স্কেল ধ্রুবক। চলুন, এটার আপনারা আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার সি, সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আপনাদের যারা যারা এসএলএসটি দিয়েছেন সেখানে এটা আপনারা পেয়ে যাবেন, ভার্নিয়ার ধ্রুবক। পরবর্তী প্রশ্ন, ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আদিবাসী জনসংখ্যা ইয়াকে আপনাদের পড়ানো হয়নি, এসটি পপুলেশন কোথায় বেশি গো, এসটি পপুলেশন শিডিউল ট্রাইব কোথায় বেশি আছে সবচেয়ে বেশি, ওই ফর্দতে দেখবেন লেখা আছে শিডিউল ট্রাইব কোথায় সবচেয়ে বেশি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার নাকি মহারাষ্ট্র। একটু আমি তাড়াতাড়ি চলার চেষ্টা করছি কেননা টোটাল 7টা প্রশ্ন আপনাদের রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন একটু ধরে ধরে আলোচনা করতে গেলে সময় একটু বেশিই লেগে যাবে, অনেকটাই লেগে যাবে। তাহলে ভারতের এই প্রদেশগুলির মধ্যে কোথায় আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি, আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার এ, সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে আদিবাসী জনসংখ্যা সবচেয়ে বেশি। চলুন নেক্সট প্রশ্ন
8 নম্বর প্রশ্ন কি বলছে এখানে, যে উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক আবহবিকার ক্রিয়াশীল। উষ্ণ আর্দ্র জলবায়ুতে চুনাপাথরের উপর কোন প্রকারের রাসায়নিক যে আবহবিকার সেটা ক্রিয়াশীল থাকতে দেখা যায়। একটা হচ্ছে অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, আর একটা হচ্ছে ডিসিলিকেশন। ইংরেজিগুলোকে দেখুন, অক্সিডেশন, কার্বনেশন, হাইড্রেশন, আর একটা হচ্ছে ডেসিলিসিকেশন। চলুন, শিপ্রা ম্যাডাম আনসার দিচ্ছেন অপশন নাম্বার সি, কার্বনেশন। চলুন, এখানেও এই জায়গাটাও আপনাদের একটা ভালো টপিক আর কি, আবহবিকারের যে জায়গাটা, প্রচুর বিক্রিয়া, প্রচুর ব্যাপার স্যাপার এখানে থাকে। চলুন, আজকে ক্লাসে আমি আলোচনা করব না এর মধ্যে কি বিক্রিয়া হয় না হয়। এক্ষেত্রে আপনার আনসার যেটা করবেন সেটা হচ্ছে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে কার্বনেশন। ক্লিয়ার? অপশন নাম্বার সি এটা আপনারা আনসার করবেন, কার্বনেশন। শুষ্ক পরিবেশে অভিযোজিত উদ্ভিদকে কি বলা হয়? তাহলে শুষ্ক পরিবেশে কারা থাকবে? শুষ্ক পরিবেশে হ্যালোফাইট, হাইড্রোফাইট, মেসোফাইট নাকি জেরোফাইট? ক্যাকটাস কোনটা? ক্যাকটাস, ক্যাকটাস হচ্ছে এটা, ক্যাকটাস। আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে জেরোফাইট। শুষ্ক পরিবেশে অভিযোজিত উদ্ভিদকে কি বলা হচ্ছে? জেরোফাইট। এসব কমন প্রশ্ন, জেরোফাইট। নেক্সট প্রশ্ন, কিছু শিল্প, দেখুন এই প্রশ্নগুলো একদম কনসেপচুয়াল প্রশ্ন আর কি, এবং এগুলো সব পারার মতো প্রশ্ন আর কি। কিছু প্রশ্ন প্রধানত কাঁচামালের নিকটে গড়ে ওঠে, একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো, মানে মনে করুন কোনো একটা শিল্প কাঁচামালের নিকটে গড়ে ওঠে। কাঁচামালের মানে যে জায়গায় কাঁচামালটা থাকে আর কি, সেই জায়গাটাতেই শিল্পটা গড়ে ওঠে। তাহলে সেটা মানে কোনটা হবে? তুলা বস্ত্র শিল্প, চিনি শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, আর রয়েছে রাসায়নিক শিল্প। তাহলে হবে কোনটা? একদমই তাই, আপনারা আনসার করছেন একদম চিনি শিল্প আর কি। কেন চিনি শিল্প? তার কারণ হচ্ছে যে জায়গাতে আখটা উৎপাদন হবে আর কি, মানে যে জায়গাতে আখটা মানে ফসলটাকে ফলানো হবে তার কাছাকাছি যদি চিনির ফ্যাক্টরিটা থাকে আর কি, তাহলে কি হবে, ওই আখটাকে বেশি দূর নিয়ে যেতে হবে না। আর বেশি যত দূর নিয়ে যাবে আখটাকে, যত বেশি দিন রাখা হবে আর কি, আখটা তো শুকিয়ে যাবে, আর শুকিয়ে গেলে রস মনে করুন পালিয়ে যাবে আর কি। একই রকমভাবে চা শিল্প আপনারা দেখবেন, চা শিল্পগুলোকে ওই মনে করুন যেখানে চায়ের বাগান আছে সেখান থেকে মনে করুন দূরে গিয়ে কি শিল্পটাকে করা হয়, এই কারখানাটাকে কি করা হয়? নিশ্চয়ই করা হয় না। চা শিল্পটাকে কোথায় করা হয়? চা শিল্পটা দেখবেন ওই চায়ের বাগানের ভিতরে, চায়ের যে বাগানের যে ভিতর সেখানে দেখবেন চায়ের কারখানা থাকে। তো চা শিল্পটাও হচ্ছে এরই মধ্যে পড়বে, যে কিছু কিছু শিল্প কাঁচামালের নিকটে গড়ে ওঠে। যদি এখানে চিনি না দিয়ে চা হতো তাও আনসার এটাই আমরা করতাম। তাহলে এখানে আনসার করবেন কি? আনসার করবেন হচ্ছে অপশন নাম্বার বি, সেটা হচ্ছে চিনি শিল্প। চা শিল্প বললে চা শিল্প হবে। কোনোদিনও যদি দার্জিলিং বেড়াতে যান আর কি, দেখবেন কারখানাগুলো ওই সব বাগানের ভিতরেই থাকে আর কি, বেশি দূর নিয়ে যাওয়া যাবে না। ওই চা পাতা বেশি দূর নিয়ে গেলেও খবর আছে, ভালো হবে না। এমনিতেই তো চা ভালো আসে না, দার্জিলিংয়ে চা পালিয়ে যাই। আমাদের পাড়ার যে গোপালের দোকান আছে সেখানে, যেটা হচ্ছে আপনার জলপাইগুড়ি চা, সেটাকে দার্জিলিংয়ে চা বলে চালানো হয়। ওরকম হয় মাঝে মধ্যে সব জায়গাতেই। চলুন, 11 নম্বর প্রশ্ন কি বলছে, যে ভূ আকৃতি হলো ভূগঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সমন্বিত ফল। এই তত্ত্বের প্রবক্তাকে দেখুন, এ আসে প্রবক্তা জিজ্ঞাসা করছে আর কি। তাহলে প্রবক্তা কী হবে এটা? তাহলে আপনারা জিওগ্রাফি যারা পড়ছেন সেখানে প্রবক্তা পেয়ে যাবেন। এর প্রবক্তা হচ্ছে WM ডেভিস। WM ডেভিস এই হচ্ছে এর প্রবক্তা। এখান থেকে বেশি বোঝানোর কিছু নেই, ঠিক আছে। WM ডেভিস, যারা এসএ লিস্ট নিয়ে যারা পড়া করছে 60-এ 60 স্কোর করা তাদের কোনো ব্যাপারই নয়। এবার দু একটা প্রশ্ন এক্সামের সময় তো একটু প্রেশার থাকে আর কি, দু একটা প্রশ্ন এদিক ওদিক হতে পারে আর কি। মানে প্রচুরই প্রেশার থাকে, ভালো মানে জানা প্রশ্ন ভুল হয়ে যায় অনেক সময়। 12 নম্বর প্রশ্ন কি বলছে, যে জাপান উপকূলে উৎপত্তি ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা কি? জাপান উপকূলে উৎপত্তি ক্রান্তীয় ঘূর্ণিঝড়টা কি? দেখুন এই প্রশ্নটা আবার একটু ঘুরিয়ে দিয়েছে আর কি, মানে সঠিক উত্তর এখানে দেওয়াই নেই। জাপান উপকূলে উৎপত্তি ক্রান্তীয় ঘূর্ণিঝড়টি হলো হারিকেন, টর্নেডো, গর্জনশীল চল্লিশা নাকি টাইফুন? কিন্তু এখানে দেখুন, এখানে আনসার ওরা কি নিয়েছে, টাইফুন সম্ভবত নেবে, কিন্তু টাইফুন তো নয়, তাইপে। কথাটা হবে কি? কথাটা হবে হচ্ছে তাইপে। এটা দেখা যায় তারপর জাপান উপকূলে। জাপান উপকূলে এটা দেখা যায়। তাহলে টাইফুনটা কোথায় দেখা যায় আপনারা কমেন্টে একটু জানান।
টাইফুনটা কোথায় দেখা যায়? চীন সাগরে, একদম। তো এ প্রশ্ন অপশন রিগার্ডিং, আনসার করবেন অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে টাইফুন। সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগরে। টাইফুন আমরা দেখতে পাবো দক্ষিণ চীন সাগরে। নেক্সট প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটিতে নাশপাতির আকৃতির বয়স লিঙ্গ পিরামিড দেখতে পাওয়া যাবে? নাশপাতি, নাশপাতি দেখেননি? নাশপাতি কেমন? আরে এ তো এই নাশপাতি আঁকা হচ্ছে না, হ্যাঁ? তো নাশপাতির আকৃতির পিরামিড আপনারা কোথায় দেখতে পাবেন? যেগুলো হচ্ছে মানে একদম উন্নত আর কি, যে দেশগুলো উন্নত সেই সমস্ত দেশের যে এই বয়ঃসন্ধি পিরামিড সেগুলো হবে নাশপাতির মতো। তাহলে এদের মধ্যে উন্নত কোনটা মনে হচ্ছে সবচেয়ে বেশি উন্নত? নাশপাতির মতো পিরামিড দেখা যাবে যে দেশগুলোর মানে যে বয়ঃসন্ধি পিরামিড নাশপাতির মতো দেখা যাবে, যেগুলো উন্নত আর কি, ভীষণ উন্নত। তাহলে আনসার করবেন এগুলোর মধ্যে সবচেয়ে উন্নত হচ্ছে নরওয়ে। আনসার করবেন অপশন নাম্বার ডি। বি নয়, নাইজেরিয়া নয় ম্যাডাম, অপশন করবেন ডি। চলুন 14 নম্বর প্রশ্ন, একটি পাইগ্রাফের কেন্দ্রে গঠিত কোণের সর্বমোট মান কত হবে? তাহলে দেখুন কি প্রশ্ন এটা, তাই না? সকালবেলায় ঠিক আছে জলের সঙ্গে, এই জলের বলছি পান্তা ভাতের সঙ্গে দিলে একদম মেরে দেওয়া হবে সাটিয়ে। ওরকম প্রশ্ন। চলুন অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে 360 ডিগ্রি। উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর। এবার এটা নিয়ে দেখুন একটু সংশয় রয়েছে আর কি, যে উত্তর পশ্চিম আটলান্টিক উপকূলে অবস্থিত একটি প্রধান মৎস্য বন্দর। এখানে এ এবং বি নিয়ে কনফিউশন হয় আর কি, কিন্তু এখানে আনসার আপনারা করবেন অপশন নাম্বার এ, করবেন না, পোর্টল্যান্ড করবেন না। পোর্টল্যান্ড আপনারা দেখতে পাবেন, এটা দেখতে পাবেন প্যাসিফিকে আছে, প্যাসিফিকে পোর্টল্যান্ড দেখতে পাবেন, এখানে আটলান্টিক বলছে না। আনসার করবেন অপশন নাম্বার বি, সেটা হচ্ছে নিউ পোর্ট। আনসার করবেন অপশন নাম্বার বি, এটা হচ্ছে নিউ পোর্ট। আর 14 তারিখ আনসার কি দেবে, এই আনসারের সঙ্গে যদি কোনো প্রশ্নের এদিক সেদিক হয় আর কি, সেটা আমি আপনাদের জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা আনসার করবেন হচ্ছে নিউ পোর্ট। 16 নম্বর প্রশ্ন কি বলছে, একটি দেশের জনসংখ্যার ঘনত্ব উপস্থাপন করার জন্য কোন প্রকরণের কার্টোগ্রাফ সর্বাধিক উপযোগী হবে? একটা হচ্ছে পাইগ্রাফ, ক্লোরোপ্লেট, আর একটা হচ্ছে ক্রোম্যাটিক, আর একটা হচ্ছে ডট ও স্ফিয়ার। ডট ও স্ফিয়ার। চলুন তাহলে এটার আনসার আপনারা কি করবেন, অবশ্যই অপশন নাম্বার বি, সেটা হচ্ছে ক্লোরোপ্লেট। কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের বিপরীত দিকে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে অবস্থান করবে? কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে বায়ুর প্রবাহের বিপরীতে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে অবস্থান করবে? ফেরেলের সূত্র, ক্যারিওলিস বল, বাইস ব্যালটের সূত্র, নাকি হ্যালির সূত্র? ফেরেলের সূত্র বলছেন? ফেরেলের সূত্রে কি ছিল? উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে। ফেরেলের সূত্রে ছিল এই হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী, উত্তর গোলার্ধে কী হবে ডান দিকে, আর দক্ষিণ গোলার্ধে কী হবে, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হবে। আর এখানে কি বলছে যে কোন সূত্র অনুযায়ী দক্ষিণ গোলার্ধে, মানে এই দক্ষিণ গোলার্ধে বায়ুর বিপরীত দিকে দাঁড়ালে, মানে এটা মনে করুন বায়ু যাচ্ছে, আমি এইভাবে দাঁড়িয়ে পড়লাম, বিপরীত দিকে যদি আমি দাঁড়াই আর কি, তাহলে বিপরীত দিকে দাঁড়ালে নিম্নচাপ এলাকা ডান দিকে অবস্থান করবে। তাহলে নিম্নচাপ এলাকা ডান দিকে অবস্থান করবে, এটা কোন সূত্র বলে? ফেরেলের, ক্যারিওলিস বল, বাইস ব্যালট, নাকি হ্যালির? তাহলে আনসার কি করবেন এখানে? আনসার করবেন অপশন নাম্বার সি, সেটা হচ্ছে বাইস ব্যালট। উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে, সি হবে বাইস ব্যালট। চলো নেক্সট প্রশ্ন, নদীর নিম্নমুখের সর্বনিম্ন হ্রাস পর্যবেক্ষিত হয়। নদীর নিম্নমুখের সর্বনিম্ন হ্রাস পর্যবেক্ষিত হয়, লোয়েস্ট রেট অফ, ঠিক আছে, ডাউন কাটিং অফ রিভার ইজ অবজার্ভ অ্যাট, এটা হবে কি পার্বত্য উপত্যকায়, পার্বত্য পাদদেশে, সমুদ্রপৃষ্ঠের নিকটে, মালভূমির নিকটে?
নদীর নিম্নমুখের সর্বনিম্ন হ্রাস মানে সর্বনিম্ন ক্ষয় ক্ষয় বা হ্রাস আর কি। তাহলে আপনারা কোথায় দেখতে পাবেন? মানে মনে করুন নদী আছে আর কি, আছে তো, নদী আছে, তাহলে নদীর থাকা মানে তার কাজও থাকবে, কাজ থাকবে না এমনটা নয়, তার কাজও থাকবে। তো নদী কি করে, এই যে উপরের দিকে কি করে, একদম সবার উপরে মানে পার্বত্য অঞ্চলে নদী কি করে, পার্বত্য অঞ্চলে সে ক্ষয় করে, আর এই যে মাঝামাঝি বা মালভূমি অঞ্চলে সে কি করে, বহন করে, আর এই নিচে মানে বদ্বীপ অঞ্চলে কি করে, সে সে জমা করে বা সঞ্চয় করে, জমা করে বা সঞ্চয় করে। এখন প্রশ্ন বলছে কোথায় সবচেয়ে কম সে সঞ্চয় করতে পারে? পার্বত্য উপত্যকায়, পার্বত্য পাদদেশে, পার্বত্য পাদদেশ তো হবে না, পার্বত্য উপত্যকাও হবে না, মালভূমিতেও হবে না, সমুদ্রপৃষ্ঠের নিকটে, একদম সমুদ্রপৃষ্ঠে যে নিকট রয়েছে সেখানে। আনসার করবেন সি। এই প্রশ্নগুলো একটু কনসেপচুয়াল, কিন্তু আনসার সবই করা যাবে। কিছু প্রশ্ন কঠিন ছিল। পৃথিবীর কোন মহাদেশে সর্বাধিক জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়? তাহলে ইয়া কোথায়? অপশন নাম্বার ডি করবেন, এশিয়া। এশিয়াতে আমাদের পৃথিবীর মোটামুটি 60% জনসংখ্যা পাওয়া যায়। এশিয়াতে পৃথিবীর 60% জনসংখ্যা পাওয়া যায়, কেননা এশিয়াতে আমাদের ভারতবর্ষ আছে আর চীন রয়েছে। আর আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষ অন্যান্য দিক থেকে পিছনে থাকলেও জনসংখ্যার দিক থেকে পিছনে থাকবে না, এমনই তারা পরিকল্পনা করেছে এবং পরিকল্পনা তারা সঠিকভাবে পালনও করেছে, এবং ভবিষ্যতেও আশা করা যায় ফার্স্ট পজিশনেই থাকবে আর কি। তো আনসার করবেন এশিয়া। বাস্তুতন্ত্রের একটি স্তর থেকে পরবর্তী স্তরে কত শতাংশ শক্তি স্থানান্তরিত হয়? হ্যাঁ, এটা সেই খাদ্যজাল, ইভিএসে আমি পড়িয়েছিলাম খাদ্যজাল। হ্যাঁ, তাহলে খাদ্যজালটা কি? এখানে একজন বিদ্বান ছিল আর কি, তার নাম হচ্ছে লিন্ডেম্যান। হ্যাঁ, লিন্ডেম্যান ব্যাপারটাকে বলছিল আর কি, ব্যাখ্যাটাকে লিন্ডেম্যান করেছিল, যে তুমি ওকে খাইছো ওখান থেকে 10% পাবা আর কি, ও তাকে খাইছে ওর কাছ থেকে 10% পাবে। হুম, চলুন তাই বিস্তারিত এখন আর বলবো না, আনসার করবেন 10%। এর ছোটোবেলার পড়া এগুলো। কম বৃষ্টিপাত অঞ্চলে এই মাটি গড়ে ওঠে, তাহলে শুষ্ক অঞ্চলে কোনটা ওঠে? পেডোকাল না পেডালফার, কোনটা? আপনাদের ফর্দ করা আছে দেখবেন, পেডালফার না পেডোকাল কোথায়, শুষ্ক অঞ্চলে কোথায় দেখতে পাওয়া যায় আপনাদের? চলুন আনসার করবেন কি, আনসার করবেন হচ্ছে পেডোক্যাল। পেডোক্যাল যদি অপশানে না থাকতো তখন আমরা লবণাক্ত মাটিটাকে করতাম, কেননা পেডোক্যাল মাটিটাই হচ্ছে লবণাক্ত মাটি, শুষ্ক অঞ্চলের মাটি। আর আপনাদের ফর্দে সব দেওয়া ছিল এগুলো, পেডোক্যাল পেডালফার। আনসার করবেন অপশান নাম্বার এ, পেডোক্যাল। নিম্নলিখিত সমুদ্র স্রোতগুলির মধ্যে কোনটি শীতল সমুদ্র স্রোত? তাহলে শীতল সমুদ্র স্রোত আপনাদের এটাও বলা হয়েছিল, এটা হচ্ছে আপনাদের ওই যে এল নিনো, এল নিনো, এল নিনো এবং লা নিনা, এল নিনো এবং লা নিনা আমি প্রাইমারি রিভিউসে করিয়েছি। এল নিনো এবং লা নিনা হামবোল্ড স্রোত, যেটা হামবোল্ড স্রোত। আনসার করবেন অপশান নাম্বার বি, হামবোল্ড স্রোত। নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? তাহলে একটু দেখুন, এটা একটু ট্রিকি প্রশ্ন আর কি, যে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক, মানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোথায় হবে? যেখানকার মানে যে দেশের মানুষ মনে করুন বখাটে আর কি, তাই না, খাই দাই ঘুরে বেড়ায় আর কি, পেটে শিক্ষা নাই, সেই সমস্ত দেশে আর কি। মানে ওখানে জনসংখ্যা হার সবচেয়ে বেশি হবে। নিশ্চয়ই এই যে ভারত চীনে হবে না, মানে ভারত যথেষ্ট উন্নত, উন্নত তো না, এই অর্ধোন্নত তো নয়, তাহলে এ বি তো হচ্ছে না। এবার আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা কনফিউশন আপনাদের হয়, আফগানিস্তান আর বাংলাদেশের মধ্যে একটা কনফিউশন হয়। হুম, তো আনসার আপনারা কি করছেন, আফগানিস্তান নাকি বাংলাদেশ? নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোথায় বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক? চলুন অপশান নাম্বার সি করছেন, অপশান নাম্বার ডি করছেন, বাংলাদেশ করছেন, আবার আফগানিস্তানও করছেন। চলুন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমি অবশ্যই আনসার কির জন্য একটু ওয়েট করবো আর কি। হ্যাঁ, আর আমার উত্তর যদি চান অপশান নাম্বার ডি, বাংলাদেশ। হুম, মানে এর আগেও আমি দেখলাম আমাদের যে গুগল বাবাজিও এটাই বলছে আর কি। তবে
আফগানিস্তানও মাঝে মধ্যে কোন এক মানে অনেক অনেক তথ্যে আফগানিস্তানকেও আমরা দেখতে পাচ্ছি। তো এটার জন্য একটু ওয়েট করব, আপনারা বাংলাদেশটাকে আপাতত নিয়ে চলতে পারেন। সি বলছেন অনেকে, চলুন তাহলে এটার জন্য আমরা ওয়েট করব সি আর ডি এর জন্য। এরকম কতগুলো প্রশ্ন আছে। এর মধ্যে কোনটি বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে? তাহলে বিয়োজকের ভূমিকা পালন কারা করবে? বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কারা পালন করবে? বিয়োজকের ভূমিকা মানে, বিয়োজকের ভূমিকা মানে হচ্ছে আপনি কোনো একটা জিনিস ফেলে রাখলেন, সেটা দেখবেন তারপরের দিন সেটা সেরকম থাকে না, ওখানে বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে আর কি, ফলে কি করে ওটাকে একটা সরল যৌগে পরিণত করে। ইভিএসে সব পড়ানো আছে এগুলো। তাহলে নিশ্চয়ই সেখানে বিয়োজকের ভূমিকা পালন কে করবে? একটা ব্যাকটেরিয়া বা ফাঙ্গি। তাহলে এখানে দেখুন হরিণ গিরগিটি এরা ব্যাকটেরিয়া না কি? এরা হরিণ ব্যাকটেরিয়াও নাই, কিছু নাই, তাহলে হরিণও হবে না, গিরগিটিও হবে না, নিচে প্ল্যাংটনও তো করবে না। প্ল্যাংটন কি? এ কি? প্ল্যাংটনও তো নয় আর কি, প্ল্যাংটন হচ্ছে সেই ছোট জীবটা জলে পাই। আনসার করবেন অপশন নাম্বার সি, সেটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম। 25 নম্বর প্রশ্ন, ঢালের উপর অবস্থিত দেওয়ালের হেলে পড়া কোন ধরনের ভূগর্ভ ক্ষয়ের ফলাফল? ভূমিধস, কাদা প্রবাহ, প্রস্তরপতন নাকি মাটির বিসরণ? এটা আপনাদের আনসার যেটা হবে অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে মাটির বিসরণ। ঠিক আছে, সয়েল সিপ, সয়েল সিপ হবে এর আনসার। চলুন আনসার করবেন অপশন নাম্বার ডি। পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? এটা আবার একটা কনসেপচুয়াল প্রশ্ন আর কি, বলুন এর আনসার কি করেছেন? যে পৃথিবীর ভূত্বকের কোন অংশের ঘনত্ব সর্বাধিক? দেখুন এখানেও আপনারা বি আর ডি এর মধ্যে আপনাদের কনফিউশন হচ্ছে আর কি। হ্যাঁ, মহাসাগরীয় করেছি স্যার। দেখুন এবারে এখানে ব্যাপারটা কি আর কি, এখানে যদি এই পৃথিবীর এই ভূত্বকের এটা কেটে দিত না, তাহলে খুব মানে ভালো হতো আর কি। ওরা জেনে বুঝে এই প্রশ্নটা এরকম করলো। মানে আপনারা কি জানেন? আপনারা জানেন আমাদের যে পৃথিবীর যে কোর আছে, সেই কোরে যে সমস্ত মানে মেটালগুলো রয়েছে, বিশেষ করে নিকেল আর লোহা, যেটাকে আমরা সংক্ষেপে নিফে বলি, তো সেটা অত্যাধিক চাপে রয়েছে। অর্থাৎ সেই জায়গায় যে পদার্থ রয়েছে বা যে মেটাল রয়েছে সেখানকার ঘনত্ব সর্বাধিক, প্রচুর ঘনত্ব সেখানে। মানে কোর আর কি, মানে আমাদের পুরো যদি পৃথিবীর অন্দরভাগের কথা বলি, মানে যত অন্দরমহলের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে আনসার আমরা কি করতে পারি? কেন্দ্রভাগ করতে পারি আর কি। কিন্তু এখানে ভূত্বক কথাটা বলছে, এবার ভূত্বক যদি বলে আর কি, তাহলে ভূত্বক কোনটুকু? এইটুকু যেখানে আমরা শিয়াল পাবো আর সীমা পাবো, তাই না? একটা মহাদেশীয় আর একটা মহাসাগরীয় আমরা পাবো আর কি, একটা মহাদেশীয় আর একটা মহাসাগরীয়। তাহলে এক্ষেত্রে আনসার আমরা মহাসাগরীয় ভূত্বক কেন করব না? এখানে তো ভূত্বক উল্লেখ করে দিয়েছে, যে পৃথিবীর অন্দরমহলের এরকম তো বলেনি। তাহলে এই প্রশ্নটাও একটু অন্যরকম আর কি। তো এটার জন্য একটু আনসার কি এর ওয়েট করতে হবে, ঠিক আছে? কিন্তু আমার মতে আর কি, যদি আমার মত যদি চান আর কি, কি নেবে ওরা আনসার? মানে কেন্দ্রভাগ মানে কোর যেটা রয়েছে তার ঘনত্ব তো সর্বাধিক, এটা আমরা জানি, কিন্তু ওখানে আবার ভূত্বকটা বলে দিয়েছে যে হুইট পার্ট অফ দ্য আর্থ ক্রাস্ট বলছে। তাহলে এক্ষেত্রে আমরা যেটা আনসার করবো আর কি, আনসার আমি বললাম না, বি আর ডি এর মধ্যে একটা হবে। এবং কেন কি সমাচার সেটা আমি ব্যাখ্যা করে দিলাম। এখন হয়তো আমি বলে দিলাম, যারা হয়তো 1 নম্বর এটাকে ধরেছিলেন আপনারা বলবেন স্যার এরকম বলতে পারলেন আপনি, এরকমটা করা গেল। চলুন এগুলো একটু আনসার কি এর জন্য ওয়েট করতে হবে, কোথা দূর কি হচ্ছে না হচ্ছে। ইন্দোনেশিয়ায় স্থানান্তর কিসে এই নামে পরিচিত? এটাও একটা অন্যরকম প্রশ্ন আর কি। এটা ঘুরানো পেঁচানো আর কি। ইন্দোনেশিয়ায় স্থানান্তর কিসে কি নামে পরিচিত? আপনাদের বলেছিলাম যে হুমা নামে পরিচিত ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় কি? ইন্দোনেশিয়ায় হচ্ছে হুমা। ইন্দোনেশিয়ায় কি নামে পরিচিত? হুমা নামে পরিচিত। এবার ইন্দোনেশিয়ার মালয়েশিয়া যেহেতু পাশাপাশি আর কি, মালয়েশিয়াতে আপনাদের বলা হয়েছিল যে মালয়েশিয়ায় যে স্থানান্তরিত কৃষি সেটা লাডাং নামে পরিচিত।
লাডাং লাডাং করে দিয়েছি। হ্যাঁ, তো যারা লাডাং করেছেন তাদের এই আনসার সঠিক হবে অপশন নাম্বার ডি লাডাং। তবে তারপরও আমরা দেখব এটা বোর্ড কি আনসার নিচ্ছে, যদি ভুল মনে করে তারা, যদি 1 নাম্বার আপনারা পান আর কি। কিন্তু ফর্দতে তো মানে অ্যাকচুয়ালি আনসার তো হুমা আর কি, লাডাংও বলা হয়। চলুন আনসার করবেন লাডাং, অপশন নাম্বার ডি। আর এই ঝুমটুম তো হবে না, বাকি ফর্দ দেখবেন সব ক্লাসে দেওয়া আছে। স্থানান্তরিত কৃষি আমি এগ্রিকালচার থেকে 2টো ক্লাস করিয়েছি, সব ফর্দ দেওয়া আছে ওখানে। 28 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত অভিক্ষেপগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে অভিক্ষেপ ফলকের মধ্যে অক্ষাংশকে স্পর্শ করে? তাহলে মার্কেটর, ঠিক আছে, নমনিক সাধারণ শঙ্কু অভিক্ষেপ, নাকি যা কি একটা আছে দেখুন, এটা হবে অপশন নাম্বার সি, সেটা হচ্ছে সিম্পল কনিক্যাল প্রজেকশন। সিম্পল কনিক্যাল প্রজেকশন আনসার করবেন অপশন নাম্বার সি, সাধারণ শঙ্কু অভিক্ষেপ, অপশন নাম্বার সি করবেন এটার সঠিক আনসার। বাকি যারা এসএলএসটি দিয়েছেন এই প্রশ্ন তো আশা করছি পারবেন। কোন ভূগোলবিদ পৃথিবীকে প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেছেন? তাহলে একটা মতবাদ দিয়েছে, তাহলে এই মতবাদ কে দিয়েছে? অপশন নাম্বার এ, সেটা হচ্ছে অধ্যাপক হারবার্টসন। অধ্যাপক হারবার্টসন কোন ভূগোলবিদ পৃথিবীকে প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেছেন? সেটা হচ্ছে অধ্যাপক হারবার্টসন। ইলুভিয়েশন মাটির কোন স্তরে হয়? ইলুভিয়েশন, তাহলে ইলুভিয়েশন সব আপনাদের বলা হয়েছে। সি করছেন, এ করছেন, মানে বি, এতে এ আছে, এ স্তরে। ইলুভিয়েশনটা কি? ইলুভিয়েশনটা হচ্ছে ওই যে এ স্তর থেকে, এ হবে স্যার, এ স্তর থেকে বি স্তরের যে স্থানান্তরটা, মানে ওই যে স্থানান্তর হয়ে জমা হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে ইলুভিয়েশন। তাহলে আপনারা ওই এটা কিভাবে করেন? আনসার করবেন বি স্তরে, অপশন নাম্বার সি করবেন সঠিক আনসার। অপশন নাম্বার সি করবেন এটার সঠিক আনসার, বি স্তরে। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, নাকি স্ট্র্যাটোস্ফিয়ার? চলুন, তাহলে শীতলতম স্তর আপনারা জানেন বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের মেসোস্ফিয়ার স্তর। বিস্তারিত আলোচনা এখান থেকে হয়েছে আপনাদের। এই হচ্ছে একটা প্রশ্ন, বলছে যে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তুলনায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা বেশি সহজসাধ্য, কেন সেটা? জলবিদ্যুৎ মানে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, আর তাপবিদ্যুৎ মানে কি থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তাহলে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তুলনায় তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা বেশি সহজসাধ্য কেন? এটা একটা হচ্ছে পেডাগোজি রিলেটেড প্রশ্ন আর কি, পেডাগোজি রিলেটেড। কি বলছে এখানে? তাহলে একটা একটা করে পড়ি। যে তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্রের তুলনায় কম গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, এই বক্তব্য তো ভুলই বললো 1 নম্বর বক্তব্য, যে তাপবিদ্যুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্রের তুলনায় কম গ্রিনহাউস গ্যাস নির্গমন করে, কম গ্রিনহাউস গ্যাস দেয়, ও তো প্রচুর গ্রিনহাউস গ্যাস তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা দেখতে পাবো। 1 নম্বর বক্তব্য তো ভুল। মানে জলবিদ্যুতের তুলনায় তাপবিদ্যুৎ কেন্দ্র কম গ্রিনহাউস গ্যাস, কম তো নয় বেশি এটা। আচ্ছা, সবার কি ভিডিও অফ? স্নেহা ম্যাডাম বলছেন ভিডিও তো অফ হওয়ার কথা নয়। না ম্যাডাম, ঠিক আছে, পারফেক্ট। এ তো হচ্ছে না। বলছে তাপবিদ্যুৎ কেন্দ্র ব্যবহারের ইতিহাস দীর্ঘকালীন, সেই জন্য আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রটাকে ব্যবহার করি জলবিদ্যুতের চেয়ে। এটাও তো হতে পারে না আর কি। পরে সি আর ডি দেখুন কি বলছে। বলছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা অপেক্ষাকৃত সস্তা হতে পারে। তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা অপেক্ষাকৃত সস্তা জলবিদ্যুৎ কেন্দ্রের তুলনায়, তার জন্য এটা আমরা করতে পারি। ডিতে কি বলছে? যে তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক বিভিন্ন
ঋতুভিত্তিক কোনো ভিন্নতা দেখা যায় না, ঋতুভিত্তিক কোনো ভিন্নতা দেখা যায় না। তাহলে এক্ষেত্রে আমরা আনসার মানে সবচেয়ে এটা কিন্তু ভুল নয়, ডি নম্বর বক্তব্য ভুল নয়। ডি নম্বর বক্তব্য কি ভুল মনে হচ্ছে? ভুল কিন্তু ডি নম্বর বক্তব্য নয়, কিন্তু তার চেয়েও বেশি উপযোগী হচ্ছে সিটা। ভুল এটা তাই বলছেন, তাপবিদ্যুৎ উৎপাদনে ঋতুভিত্তিক কোনো ভিন্নতা দেখা যায় না। অবশ্যই দেখা যায় না, ঋতুভিত্তিক কি দেখা যায়, কম ইম্পর্টেন্ট। চলুন সি করবেন সঠিক আনসার। মহাদেশীয় উপকূল ও মহাদেশীয় ঢালের মধ্যবর্তী অঞ্চলকে কি নামে ডাকা হয়? জলভাদেয়া, ঠিক আছে। কন্টিনেন্টাল সেলফ, যেটাকে আমরা মহিষোপান বলছি আর কি, কন্টিনেন্টাল সেলফ যেটাকে আমরা কি বলছি, মহিষোপান। মহিষোপান, যারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করে এগুলো তো তেমন প্রশ্ন না। পূর্বঘাট পশ্চিমঘাট মিলিত হয়েছে কোথায়? এলাচি পানাল বলুন। পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হয়েছে, সেটা হচ্ছে নীলগিরি, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। কতবার যে বলা হয়েছে সব। সার্গাসো সাগর, সার্গাসো সি, এটা আটলান্টিক মহাসাগরে দেখবেন ওই ছবি দিয়েছিলাম ভালো করে, মনে আছে? ছবি দিয়েছিলাম একদম সেরা করে লাগিয়ে দিয়েছিলাম ছবি আর কি, ঠিক আছে। এটা হচ্ছে সার্গাসো সি আর কি, এখানে একদম এরকম এরকম থাকে, সেটা হচ্ছে কি এই যে সার্গাসো সি, আটলান্টিক মহাসাগর। প্রাইমারি ইভিএসএ, আটলান্টিক মহাসাগর। বহির্মুখী প্রযোজন হলে, দেখুন মাইগ্রেশন, বহির্মুখী প্রযোজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। তাহলে কোনটা দেখা যাবে না? দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়, জনসংখ্যার ঘনত্ব কমে যায়, বেকার সংখ্যা বৃদ্ধি পায়, উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, উৎস অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। তো আপনারা একটু জানুন যে এই মাইগ্রেশন জিনিসটা কি। মাইগ্রেশন জিনিসটা কি? মাইগ্রেশন জিনিসটা হচ্ছে, যেমন মনে করুন আমাদের এখন পশ্চিমবঙ্গের যে অবস্থা খারাপ, সবাই কোথায় যাচ্ছে? মনে করুন কেরালা যাচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় স্থানান্তর করছে, সেটা আশ্রয়ের জন্য হতে পারে, সেটা খাদ্যের জন্য হতে পারে, বা আরও বিভিন্ন কারণে হতে পারে। এই যে একটা স্থান থেকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ওই যে কেরালাতে গেল, এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলছি? মাইগ্রেশন। এখানে দেখবেন প্রচুর পাখি পশুরাও মাইগ্রেশন করে থাকে, সব ছবি দিয়ে এগুলো বোঝানো আর কি ইভিএসে। তো সেই মাইগ্রেশন হলে বা বহির্মুখী মানে আউট মাইগ্রেশন হলে আর কি, যে বহির্মুখী প্রযোজন হলে উৎস অঞ্চলে নিম্নলিখিত প্রভাব দেখা যায় না। তার মানে সেই জায়গাটায় আপনি কোন প্রভাবটা দেখতে পাবেন না যদি মাইগ্রেশনটা হয়? মানে এখানে মনে করুন ছিল 10 জন, 5 জন পালিয়ে গেল, তাহলে এখানে আর 5 জন আছে, তাহলে কোন প্রভাবটা আপনি দেখতে পাবেন না? যে দক্ষ শ্রমিকের অভাব দেখা যায়, এটা তো ঠিক হবে, যে দক্ষ শ্রমিকের অভাব অবশ্যই দেখা যাবে, কেননা এখান থেকে তো পালিয়ে যাচ্ছে, কেটে উঠছে, দক্ষ শ্রমিকের অভাব তো দেখা যাবেই। বিতে বলছে জনসংখ্যার ঘনত্ব কমে যাবে, তাতে ঘনত্ব তো কমবেই, এখানে 2 জন ছিল, এখানে 10 জন ছিল, 5 জন পালিয়ে গেল কেরালা, তাহলে এতে জনসংখ্যার ঘনত্ব তো দেখা যাবেই, জনসংখ্যার ঘনত্ব কমে তো যাবে এখানে। তাহলে না তাই বলছে, তাহলে এগুলো তো সব হ্যাঁ। নেক্সট কি বলছে? যে বেকার সংখ্যা বৃদ্ধি পায় আর উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটে আর কি। এবার এখানে এই দুটোর মধ্যে দেখুন, এটা যদি আপনার মানে আমাদের ভারত হয় আর কি, ঠিক আছে, ভারত যদি হয় বা যদি এটা উন্নত যদি দেশ হয়, এখানে কিন্তু দেশের কোনো কথা বলেনি, এটা যদি উন্নত দেশ হয়, উন্নত যদি দেশ হয়, তাহলে ঘটনাটা কী হবে বলুন তো? তারা যদি এখান থেকে মাইগ্রেশন যদি করে আর কি, তাহলে স্বাভাবিকভাবেই উৎস অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। এই জায়গাটায় কিন্তু অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না এমনটা নয়, যদি উন্নত দেশ হয়, উন্নত বলছে এটা, অনুন্নত যদি দেশ হয় আর কি, আমাদের ভারতের মতো, অর্থনৈতিক উন্নয়ন ঘটবে না এমনটা নয়। আর অপশান নাম্বার সিতে বলছে যে বেকার সংখ্যা বৃদ্ধি পাবে, মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি না যেহেতু বলছে, অপশান নাম্বার সিকে আমরা করব, কিন্তু ডিটাও যে নয় এমনটা বলা যাবে না। আনসার আপনারা সি করবেন, যে বেকার সংখ্যা বৃদ্ধি পায়, এটা নয় হবে। 37 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে গম চাষের প্রজনন সবচেয়ে বেশি, তাহলে গম কোথায়? আমাদের যে গ্রিন রেভলিউশন, গম কোথায়? পাঞ্জাব, হরিয়ানা, মহারাষ্ট্র নাকি গুজরাট? গম চাষের প্রবণতা সবচেয়ে বেশি এই রাজ্যে, তাহলে গম চাষের প্রবণতা যদি দেখি, সেটা আপনারা প্রত্যেকেই জানেন, আনসার করবেন অপশান নাম্বার এ, সেটা হচ্ছে পাঞ্জাব।
চলুন দেখুন, কৃষি থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, কৃষি জায়গাটাকে ভালো করে পড়ে নেবেন, দেখবেন সব ফর্দ করা আছে। এখানে দেখবেন ধান, তারপর এখানে গম, তারপর এভাবে আখ, কার্পাস, সব এভাবে সব ফর্দ করা আছে আপনাদের, এইভাবে সেই ফর্দ পড়বেন। এদের মধ্যে ভারতের কোনটি পূর্ব বাহিনী নদী নয়? তাহলে পূর্ব বাহিনী নদী কোনটি নয়? তাহলে পূর্ব বাহিনী নদী এগুলো, এগুলো সব হচ্ছে পূর্ব বাহিনী নদী। সেখানে আপনি মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এগুলো পাবেন, এগুলো পূর্ব বাহিনী নদী। আর এদিকে নর্মদা, তাপি, নর্মদা, তাপি, সবরমতী, নর্মদা, তাপি, সবরমতী, আর কে রয়েছে, মাহি, এগুলো হচ্ছে সব পশ্চিম বাহিনী। তাহলে এখানে পূর্ব বাহিনী নয় বলছে, তাহলে পূর্ব বাহিনী নয় কে? এই তাপিটা পূর্ব বাহিনী নয়। তাপিটা হচ্ছে পূর্ব বাহিনী নয়। নেক্সট প্রশ্ন, 39 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 20টা প্রশ্ন আছে। উষ্ণতার বৈপরীত্য এই কারণে সৃষ্টি হয়। উষ্ণতার যে বৈপরীত্য মানে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতারও যে বৃদ্ধি পাওয়া, সেটাকে আমরা কি বলছি? উষ্ণতার বৈপরীত্য। এই কারণে সৃষ্টি হয় তার কারণে সৃষ্টি হয় দীর্ঘ রাত্রি, মানে রাত্রির যে ব্যাপার স্যাপার সেটা দীর্ঘ হয়, শান্ত আবহাওয়া সৃষ্টি হয়, বরফাবৃত ভূপৃষ্ঠ তৈরি হয়, উপরের সবগুলিই। এটার আনসার করবেন অপশন নাম্বার ডি, উপরের সবগুলিই ঘটে থাকে। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আর কি, যখন অপশন ডিতে উপরেই সবগুলি লেখা থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওটা হয় যে উপরের সবগুলি। তো এক্ষেত্রে আনসার করবেন অপশন নাম্বার ডি, উপরের সবগুলি। চলো নেক্সট প্রশ্ন, ভারত এবং সোভিয়েত বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় মনেক্স সম্পাদিত হয় কোন সালে? আই ডোন্ট নো, ঠিক আছে, না ডি করে দিয়েছি, ডি হবে না, অপশন নাম্বার বি করবেন, 1979। আচ্ছা আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে? একটু জানান তো। হ্যাঁ স্যার। মাটির উর্বরতা বৃদ্ধিতে এটির ভূমিকা গুরুত্বপূর্ণ। তাহলে মাটিতে কোনটা দরকার? সিলিকা, ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস। অবশ্যই ফসফরাস। ফসফরাস দেখবেন একটা সারও হয়, যেটা আমাদের জমিতে প্রয়োগ করে থাকি আর কি, যারা চাষাবাদ করেন আর কি, সেখানে ফসফরাস আমাদের প্রয়োগ করতে হয় মাটিতে, মাটির উর্বরতা বৃদ্ধির জন্য। সমুদ্র জলের লবণতার প্রধান উৎস কি? তাহলে সমুদ্র জলের লবণতার প্রধান উৎস অবশ্যই অপশন নাম্বার বি, মহাসাগরীয় ক্ষয়জাত পদার্থ। সামুদ্রিক অগ্নুপাত হবে না, উল্কাপাতের ফলে আবার কি হবে? আবার মহাসাগরীয় ভূপৃষ্ঠ হবে না, মহাদেশীয় ক্ষয়জাত পদার্থ, মহাদেশীয় ক্ষয়জাত পদার্থ। কোন প্রকার পাত সীমান্তে মহাসাগরীয় শৈলশিরা তৈরি হয়? মানে রিডেলস তৈরি হয়, মানে কি এটা কনভার্জেন্টের ফলে নাকি ডাইভার্জেন্ট? কোনটা? কনভার্জ নাকি ডাইভার্জ? অবশ্যই অপশন নাম্বার বি, এটা হচ্ছে ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি। ডাইভার্জেন্ট প্লেট বাউন্ডারি আপনাদের প্রাইমারি ইভিএসে এগুলো সব করানো আছে। রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? বারখান, সিফ, ধ্রিয়ান নাকি ইয়ারডাং? দেখুন এই হচ্ছে আর একটা প্রশ্ন আর কি, রাজস্থানের মরু অঞ্চলে বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত বালিয়াড়িগুলি, এই তিনটেই সঠিক, এই তিনটেই সঠিক, এটা তো হবে না। এবার এই তিনটের মধ্যে বোর্ড কোনটা আনসার নিচ্ছে আমি জানি না, ঠিক আছে। অনেকে বলছে ধ্রিয়ান, বারখানও, যে কেন বারখান কেন নয়? তাহলে ধ্রিয়ান যদি বলি বারখানও তো হবে। এটার জন্য আমাদের একটু আনসার ওয়েট করতে হবে।
যে ধ্রিয়ান বা বারখান, তিনটেই তো, বারখানও দেখতে পাই, সিফও দেখতে পাই, ধ্রিয়ানও দেখতে পাই। হুম, চল এটা আমাদের একটু দেখতে হবে, বারখান নাকি ধ্রিয়ান। সিফটা আমরা একটু কম বাদ দিতে পারি, কিন্তু বারখান ধ্রিয়ান দুটোই দুটোই তো দেখা যায়, দেখতে হবে এটা। হ্যাঁ, কর্ণাটকের শিমোগা জেলায় প্রচুর পরিমাণে কোন খনিজ পদার্থ পাওয়া যায়? দেখুন জলভাত প্রশ্ন, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ। ভারতের ম্যানচেস্টার, তাহলে ভারতের ম্যানচেস্টার কে? আহমেদাবাদ। ভারতের ম্যানচেস্টার আহমেদাবাদ। উত্তর ভারতের কানপুর, দক্ষিণ ভারতের কোয়েম্বাটোর। পৃথিবীর ভূত্বকের উপরি অংশ মূলত গঠিত হয়েছে কোন দুটি খনিজ মৌলের দ্বারা? তাহলে পৃথিবীর একদম উপরি অংশ, তাহলে পৃথিবীর একেবারে উপরে কে আছে? আমাদের শিয়াল আছে না সীমা আছে? শিয়াল আছে সবার উপরে। সবার উপরে কে আছে? সেখানে শিয়াল আছে। সেখানে বিভিন্ন ডিসকন্টিনিউটি আছে, আপনারা জানেন সেগুলো, মুঝে রেড গোলাপ লা দো। হুম, তো এখানে কি করবেন? সিলিকা এবং অ্যালুমিনিয়াম। একটি নির্দিষ্ট অঞ্চলে মানুষ জমি অনুপাতের আদর্শ অবস্থানকে কি নামে অভিহিত করা হয়? আপনাদের যাদের জিওগ্রাফি আছে সেখানে জনসংখ্যার যে চ্যাপ্টার আছে দেখবেন প্রথমেই এই লাইনটা পাবেন, কাম্য জনসংখ্যা। হ্যাঁ, সেখানে প্রথমে এটা পাবেন, কাম্য জনসংখ্যা এর সংজ্ঞা। কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব? সবচেয়ে সূক্ষ্মতম অবভিয়াসলি ভার্নিয়ার স্কেল, অপশন নাম্বার ডি। হুম, অপশন নাম্বার ডি, যে কোন প্রকার স্কেলের দ্বারা সূক্ষ্মতম পরিমাপ করা সম্ভব, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ভারত সরকার কোন সালে জৈবিক বৈচিত্র্য মানে বায়োডাইভার্সিটি অ্যাক্ট পাস করেছিল? তাহলে বায়োডাইভার্সিটি অ্যাক্ট সেটা হচ্ছে 2002 সালে। 2002 সালে বায়োডাইভার্সিটি অ্যাক্ট তিনি পাস করছেন। এগুলির মধ্যে কোনটি উচ্চ ফলনশীল ধানের জাত নয়? তাই উচ্চ ফলনশীল ধানের জাত নয়। আপনারা এই সোনালিকাকে কোথায় পেয়েছিলেন? সোনালিকাকে, এটাকে আপনারা গমে পেয়েছেন না? সোনালিকা গমে, ওই ফর্দতে লেখা আছে না গম। তো আনসার করবেন অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে সোনালিকা। এটা হচ্ছে একটা গমের উচ্চ ফলনশীল বীজ, ওয়েট একদম। সাভানা তৃণভূমি অঞ্চলের পশুপালক যাযাবর একটি গোষ্ঠী। চলুন এটা পড়তে হবে, এটা আনসার করবেন হচ্ছে মাসাই, অপশন নাম্বার সি মাসাই। নিম্নলিখিত ভূমি রূপগুলির মধ্যে কোনটি ভাঁজের ফলে গঠিত হয়েছে? গ্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত, চ্যুতি স্তূপ নাকি ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা? একদম আনসার করবেন অপশন নাম্বার ডি, সেটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ শৈলশিরা। হুম, অ্যান্টিক্লাইন রিডেজ। বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন? সব দেখুন ইভিএস এগুলো সব রয়েছে আপনাদের। বাস্তুতন্ত্র কথাটি প্রথম প্রচলন করেন কে? এই ব্যক্তি এজি টার্নসলে। ঠিক আছে, সেখানে ওই লিন্ডেম্যানও আপনাদের বলা হয়েছিল, কিন্তু লিন্ডেম্যান তো এখানে হবে না, এজি ট্রান্সলে। নিকবিন্দু এর উদ্ভব হয়, তাহলে নিকবিন্দু এর উদ্ভব আমরা কোথায় দেখতে পাবো? বহু বৈচিত্র্য নদী উপত্যকায়, পর্যাতীত নদী উপত্যকায়, নদী উপত্যকার নিম্ন প্রবাহে, বৃষ্টিবহুল নদী উপত্যকায়। চলুন এটার আনসার আপনারা কি করছেন, যে বহু বৈচিত্র্য নদী উপত্যকায়, পর্যাতীত নদী উপত্যকায় নাকি নদী উপত্যকার নিম্ন প্রবাহে নাকি বৃষ্টিবহুল নদী উপত্যকায়? আচ্ছা, এটা আনসার সি বলছেন, নদী উপত্যকার নিম্ন প্রবাহে। সি করেছি, সি। লোয়েস্ট স্টেজ অফ দ্য রিভার ভ্যালি। আচ্ছা সি বলছেন, আচ্ছা এ মনে হচ্ছে না? এতে বলছে যে বহু বৈচিত্র্য নদী উপত্যকায়, ঠিক আছে, মাল্টি ক্লিনিক রিভার ভ্যালি।
নাকি সবাই সি করেছেন? আপনারা মক টেস্টে কি করেছেন? চলুন তাহলে এটা কি করবেন, নদী উপত্যকার নিম্ন প্রবাহে। ভারতের এই অঞ্চলে বছরে দুইবার দুই ঋতুতেই বৃষ্টিপাত হয়, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আন্দামান। কোথায় এটা? অনেকবার করানো হয়েছে ক্লাইমেটে। হুম। ভারতের এই অঞ্চলে বছরে দুইবার বৃষ্টিপাত হয়, দুই ঋতুতেই বৃষ্টিপাত হয়। তাহলে এর আনসার কী করবেন? তামিলনাড়ু উপকূল। এখানে প্রশ্ন অনেক রকমভাবে আসে। যদি জিজ্ঞাসা আপনাদের করে যে বছরে দুইবার বৃষ্টিপাত কোন উপকূলে হয়, সেখানে অপশন করমণ্ডল উপকূল থাকতে পারে, তামিলনাড়ু উপকূল থাকতে পারে। কোন বায়ুর জন্য হয়? তাহলে হচ্ছে আপনাদের উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাগমনকারী মৌসুমী বায়ু এর জন্য। হুম। তৈগা বায়োমে এই বৃক্ষ দেখা যায়। তৈগা তৈগা অঞ্চল কোনটা? আমাদের যে পৃথিবীর যদি মানচিত্র দেখি, তৈগা অঞ্চল এইগুলো, তাই না? এগুলো তো তৈগা তৈগা অঞ্চল না। তাহলে এই সমস্ত অঞ্চলে কোন উদ্ভিদ দেখতে পাবেন? ক্যাকটাস দেখতে পাবেন এখানে, বাউবাব দেখতে পাবেন, মেহগনি দেখতে পাবেন। আনসার করবেন এ, স্প্রুচ। হুম। 18 নম্বর প্রশ্ন, ঠিক আছে। চলে, এখানে কি বলছে? আচ্ছা, এখানে বানানটা সম্ভবত ভুল রয়েছে। আচ্ছা, এই দুটো কি হবে এটা বাংলা ট্রান্সলেট করলে? ঠিক আছে, একটা হচ্ছে অনূর্ধ্ব সম্ভবত হবে। এক মিনিট, আমি একটু বাংলা ট্রান্সলেটটা দেখি। দ্য ইনক্রিজেশন অফ লেস দ্য টাইপ অফ দেন মোর দেন টাইপ অফ ইন্ডিকেটেন্স। চলুন এটার আনসার আপনারা করুন, বি করছেন। মানে ইংরেজি প্রশ্ন ছিল তো, সেখান থেকে টাইপ করা হয়েছে আর কি প্রশ্ন। চলুন, একটা হচ্ছে অনূর্ধ্ব, আর এটা হচ্ছে তদূর্ধ্ব। চলুন আনসার কি করছেন? আমিও এ করেছি, মধ্যমা। একদম আনসার করবেন অপশন নাম্বার এ, সেটা হচ্ছে মধ্যমা। চলুন পরবর্তী প্রশ্ন, মৃত আগ্নেয়গিরি। এবার এটা আবার একটা কনফিউশন প্রশ্ন আর কি, কোথায় যে কি করেছে না করেছে কে জানে এরা। হুম। তো এক্ষেত্রে ভিসুভিয়াস, মোনালোয়া, ভিসুভিয়াস, মোনালোয়া, এটনা, নারকন্ডম, অনেকগুলোই আছে আর কি। সি করেছি। চলুন, এক্ষেত্রে আপনারা আনসার করবেন কি? নারকন্ডম। তবে এখানেও হয়তো প্রশ্নটা একটু ভুল রয়েছে, কারণ নারকন্ডম তো সুপ্ত। হুম। কিন্তু অপশনসগুলোকে বিবেচনা করলে নারকন্ডম। শেষ প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রচলিত শক্তির উৎস নয়? তাহলে এগুলো সব করানো আপনাদের ইভিএসে। তাহলে প্রচলিত শক্তি মানে কোনগুলো প্রচলিত শক্তি? যেগুলো বারবার ব্যবহার করলে ফুরিয়ে যাবে, প্রচলিত শক্তি। তাহলে নয় বলছে এখানে। তাহলে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস হবে না, অপশন নাম্বার বি, সৌরশক্তি। হুম। তো এই ছিল আপনাদের 7টা প্রশ্ন, যা 2025 সালে এসএলএসটি এক্সামে দীর্ঘ 12-13 বছর পর এসএলএসটি এক্সাম হলো আর কি। তো সেখানে জিওগ্রাফি থেকে ছিল হচ্ছে এই প্রশ্ন। আপনারা মক টেস্ট দিয়েছেন,
এবার প্রত্যেকে একটু জানান আপনাদের স্কোর কার কত কি হলো। এই জায়গা থেকে আপনাদের স্কোর যদি 50%-এর 50% যদি হয় ঠিক আছে, কোনো ব্যাপার নেই। অনির্বাণ স্যার বলছেন ঠিক আছে 55/60। শ্যামাশ্রী ম্যাডাম বলছেন 53/60। বাহ। স্যার আমি 30টা অ্যাটেন্ড করেছি। সিপ্রা ম্যাডাম 55/60। ইরেশমা ম্যাডাম 33, একজন 53। 41, 32, 41, 39, 38। সানিয়া ম্যাডাম 54। বাহ। আরও ফুল মক টেস্ট নিন স্যার। একদম অবশ্যই হবে আর কি, ঠিক আছে। চলুন জিওগ্রাফি আপনাদের ক্লাস অলমোস্ট সিলেবাস আমি কভার করেছি, মানে ম্যাক্সিমাম কভার হয়ে গেছে আর কি, ঠিক আছে। এরপরেও আমি জিওগ্রাফি থেকে আরও প্রচুর ক্লাস আপনাদের দেবো আর কি, আরও অনেকগুলো ক্লাস দেবো আর কি। বেশ কিছু মানে ইভিএস এর কিছু জায়গা আর কি, ইভিএস এর কিছু জায়গা যেগুলো আমি স্পেশালি প্রাইমারি টেটের জন্য করাই। যেমন এখানে একটা হচ্ছে মাইগ্রেশন রয়েছে, হ্যাঁ, ন্যাচারাল রিসোর্স রয়েছে, মাইগ্রেশন, ন্যাচারাল রিসোর্স, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো সব আপার প্রাইমারিতেও আসবে আর কি। হুম, আপার প্রাইমারি তাড়াতাড়ি স্যার, যা খবর। এরপর স্যার শুধু মক টেস্ট নিন, খুব ভালো হয় তাহলে। চলুন প্রত্যেকেরই স্কোর যথেষ্ট ভালো আর কি, ঠিক আছে। তবে পরিশ্রম এতেই হবে না, পরিশ্রম আরও বেশি আমাদের করতে হবে। একদম স্যার। বাকি ক্লাসগুলোর থিওরি কবে আসবে? কোন ক্লাসের থিওরি চান ম্যাডাম বলুন আপনি, ঠিক আছে। সব ক্লাসের থিওরি আপনাদের দিয়ে দেওয়া হবে। কোন ক্লাসের থিওরি চান? হিস্ট্রি চান, ঠিক আছে। সামনের উইক থেকে আপনাদের হিস্ট্রি যে থিওরি সেটা শুরু হয়ে যাবে। আর বেঙ্গলি আমার তো হচ্ছে, বেঙ্গলিটা ওগুলো করুন, ঠিক আছে, বেঙ্গলি করিয়ে দেবো সব, ঠিক আছে। হিস্ট্রি তো হয় না, সব হয়ে যাবে। হুম। আরে পলিটির জন্য বলছেন, পলিটি করিয়ে দিনই সব, যেখানে যা আছে 14টা ক্লাস করিয়েছি, করুন ওগুলোকে বেশি বেশি করে রিভিশন। চলুন আর বেশি দেরি আমরা করব না, ঠিক আছে। अभी के लिए इतना ही। आपकी तरह मैं भी मायूस हूँ, दिल दुखा है लेकिन टूटा नहीं, उम्मीद का दामन छूटा नहीं। হুম। পলিটি ক্লাস শেষ না ম্যাডাম, আর দু একটা হয়তো বা হবে, ঠিক আছে। নো চাপ, শুভজিৎ স্যার ইজ ইয়ার, একদম ঠিক আছে, কোনো ব্যাপার নেই। সব করিয়ে দেবো আর কি, ঠিক আছে। আপনাদের যেখানে যা সমস্যা রয়েছে সব করিয়ে দেবো। হুম। চলুন প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। চলুন, টেক লেফট। হুম। থ্যাংক ইউ সকলকে। চলুন প্রত্যেককে থ্যাংক ইউ, ভালো থাকবেন সকলে। আর যারা ক্লাসটি শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই একটা লাইক করে রাখবেন, যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। হুম। এবং যদি এফেক্টিভ মনে হয় তাহলে আপনার যে পুরুষ মিত্র বা মহিলা মিত্র রয়েছে সেখানে একটা শেয়ার করে রাখবেন। চলুন।